দ্য ফেক ইনভ্যালিডেট একটা কমেন্ট। কে গুলি চালাইছে এটা তো এভিডেন্ট। আগামীর বাংলাদেশের যত মানুষ আসবে এগুলো দেখবে এবং তাকে থুতু বিক্ষেপ করবে। ইট ওয়াজ হিজ কমেন্ট। সূচ পর্যন্ত আপনার চায়না থেকে ইম্পোর্ট করতে হয়, কি দিয়ে ইম্পোর্ট করেন? ডলার দিয়ে ইম্পোর্ট করেন। তো যারা সরকারে থাকে তারা তখন বলেন এটা গোলামি চুক্তি না, এটা বন্ধুত্বের চুক্তি। আবার এই সরকারি দলে যখন আবার বিরোধী দলে আসে তারা ওই একই চুক্তিকে আবার কিন্তু গোলামি চুক্তি বলা শুরু করে। যেমন আওয়ামী আমলে অনেক গোলামি চুক্তি হয়েছে, তাহলে বিএনপি কেন সেটা এখন জাতির সামনে প্রকাশ করছে না? অভ্যুত্থানের স্পিরিটটা ছিল বিদেশিদের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে। ইরান শক্তিশালী হলো এবং এক প্রকারের এই যুদ্ধে কিন্তু ইরানের জয় হয়েই গেছে। বিএনপি বলেছে জুলাই সনদে বিএনপি যা যা, উনি তো একতরফাই বলেছেন। তো বিএনপি বলেছে জুলাই সনদে বিএনপি যা যা এগ্রি করেছে প্রত্যেকটা বাস্তবায়ন করবে, সংসদে বলেছে। উনি কি বুঝাইতে চান এখানে এসে? নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতি ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারলিন। দর্শক, আজ স্টার নিউজ করা আলাপে রয়েছেন আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য বিএনপি। আমার সাথে রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং রয়েছেন হাসান তারিক চৌধুরী, রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই যে বিষয়টি নিয়ে আজকের করা আলাপ আলোচনাটা শুরু করতে চাচ্ছি, যে 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন নিয়ে কবি চিন্তক ফরহাদ মজহার একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। আপনাদের দল এনসিপি সমর্থিত সংগঠক তাহসিন রিয়াজ ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেছেন যে সামনে আরও অনেক বড় বিপদ, বাইরে হিন্দুত্ববাদী বিপদ, আমাদের বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আপনারা ফরহাদ মজহারের এই মন্তব্যকে কিভাবে দেখেন? এখন কি যুক্তরাষ্ট্র দেশ চালায়, তারাই ক্ষমতায় আছে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার দুজন আলোচক আছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দেখেন, ফরহাদ মজহার ভাই মাঝে মাঝেই খুব ক্রিটিক্যাল, খুবই মানে টেকনিক্যাল কিছু স্পিচ উনি ওনার মতন করে ডেভেলপ করেন। এটা ফরহাদ মজহার ভাইয়ের জন্য নতুন না। যদি ওনার প্রোফাইলটা ফলো করেন, ইটস বিন এজেস। উনি মাঝে মাঝে কিছু কিছু থিওরি নিয়ে আসেন, মাঝে মাঝে কিছু কিছু কনসেপ্ট নিয়ে আসেন, এবং এই কনসেপ্টটা তিনি তার মতন করে ব্যাখ্যা করেন, তার চিন্তার একটা ফসল হিসাবে তিনি সেটাকে দেখান। ফরহাদ মজহারের এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা তো আসলে এটা এমন একটা মন্তব্য, এই মন্তব্যের মানে বেসিসটা না জেনে আমার মন্তব্য করাও খুব কঠিন। বাট আমি ওপিনিয়ন দিব ডেফিনেটলি। উনি আসলে এটাকে কোন বেসিসে এটাকে রিড করেছেন, গণঅভ্যুত্থানটাকে কোন বেসিসে উনি দেখেছেন, এই সামগ্রিক মানে এটা তো একটা থট প্রসেসের আউটকাম। ফরহাদ মজহার যখন এই কথাটা বলেছেন, তার নিজস্ব একটা প্রসেস ছিল, সে নিজের নতুন করে চিন্তা করেছেন। যদি সহজ করে বলি বোঝানোর স্বার্থে, ধরেন একটা রিসার্চের যখন আমরা রেজাল্ট দেখি বা রিকমেন্ডেশন দেখি, সেটা তো একটা মেথোডোলজির মাধ্যমে হয়। এখন তার প্রাইমারি ডাটা কী ছিল, সেকেন্ডারি ডাটা কী ছিল, এই রিসার্চের রেজাল্ট উনি কোন বেসিসে পাইছেন, সেটা ওনার সাথে কথা বললে লোক ক্লিয়ার হতে পারবো। এবার আমি আপনাকে মানে বিপ্লব প্রসঙ্গে বলি, রিয়েলিটিটা কী দেখেন আমি একটু বলি। এই বিপ্লবের পক্ষে বিপক্ষে, যেমন করে আমরা এই বিপ্লবের বিপক্ষে আমরা ভারতকে দেখছি, এটা কিন্তু নতুন না। এবং এটা মানে এইখানে যারা আছেন এটা কারো কাছে আননোন না। কিভাবে? আপনি ইলেকশনগুলোর দিকে তাকান। ইলেকশনগুলো যখন হইতো, হাসিনা সবার আগে ইন্ডিয়ার মানে কমেন্টটা এক্সপেক্ট করতো এবং ইন্ডিয়ার কমেন্টকে জাস্টিফিকেশন হিসাবে দেখাইতো। এবং ইন্ডিয়াও সকল ইলেকশনের পর হাসিনাকে অলমোস্ট একটা গ্রিন কার্ড দিত যে ওকে, ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব, ইলেকশন খুব ভালো হয়েছে, তুমি 5 বছরের জন্য সার্টিফাইড হয়ে গেলা। এখন তাহলে আমরা কি এভাবে করে এটাকে রিড করতে পারি না? তাহলে এই রেজিমকে টিকানোর পক্ষে হাসিনার সাথে ইন্ডিয়া কাজ করছে, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
আচ্ছা, আমরা যদি আরেকটু সামনে আসি, 24-এর গণ অভ্যুত্থানে আসি। আমাকে একটু সময় দেন জাস্ট। আপনি খুব আমি ক্রিটিক্যাল একটা আসছি, কোশ্চেন আমি করছেন তো, আসছি। হ্যাঁ, খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন, মানে আমি যদি লাইনটা এন্ড করতে না পারি কনফিউশন থেকে জি, যাবে। বলুন। কাজেই দেখেন আমরা ইন্ডিয়াকে যেরকম একটা মানে বাংলাদেশের ডেমোক্রেটিক যাত্রার বিএনপি, জামাত, এনসিপি তখন ছিল না, বা তৎকালীন সময়ে আমরা যদি গণ অধিকার দেখি, ছাত্র শক্তি দেখি, তাদের যেরকম গণতন্ত্রের পক্ষে রেজিম চেঞ্জের জন্য একটা অবস্থান ছিল, কিন্তু হাসিনার এই রেজিমকে টিকিয়ে রাখার জন্য, এই স্বৈরাচারী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য বাহির দেশের একটা পজিশন তো আমরা দেখছেন তো। এবার আপনি সিমিলার একটা জায়গা দেখেন, ভারতের ঠিক অপোনেন্ট একটা এন্ড থেকে আমরা যদি দেখি, আমেরিকা তৎকালীন সময় কি কি কাজ করছে। তৎকালীন সময় সে ভিসা স্যাংশন আপনি দেখছেন কিনা? ভিসা স্যাংশনটা খুব আলোচনা ছিল মিডিয়াগুলোতে, এবং বিভিন্ন সময়ে হোয়াইট হাউসের বিবৃতি বলেন, ইউএনের বিবৃতি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি বলেন, তাদের বিবৃতিগুলো অনেকটাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ধারা রিইনস্টল করার পক্ষে ছিল। আমি কিন্তু হিস্ট্রি বলতেছি। কাজেই এখানে খুব ক্লিয়ার দুইটা পথ আমরা দেখতে পাচ্ছি। এখন দেখেন, যখন যে কোনো দেশে, পৃথিবীর ইতিহাস বলতেছি, পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশে যখন কোনো বিপ্লব সংগঠিত হয়, তখন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের পক্ষে এবং বিপক্ষে অবস্থান থাকে। তবে পয়েন্ট শুড বি নোটেড, টু বি নোটেড না। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে তারা কোনো দেশে বিপ্লব সংগঠিত করে দিতে পারে না। বাংলাদেশের যে 24-এ বিপ্লব সংগঠিত হয়েছে, এটা পার্টিকুলারলি ভেরি এক্সেপশনাল একটা রেভুলেশন। আমি রেভুলেশন বলতেছি খুব কশাসলি। আচ্ছা, আমি একটু যোগ করি, 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে সমর্থকরা, তারা কিন্তু দাবি করে আসছে সবসময় যে যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করেনি বলেই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা, এমনকি আন্দোলনে গুলিও করেছে বিদেশি এজেন্টরা। তার সাথে ফরহাদ মজহারের এই মন্তব্যর আপনি কোনো যোগসাজশ মানে মিল দেখতে পান কিনা? ইনভ্যালিড একটা পজিশন, ইনভ্যালিড একটা। প্রথমত এইখানে এটার সাথে ফরহাদ মজহারের কানেকশন ডেভেলপ করার সুযোগ নাই। আমি যদি আওয়ামী লীগের কানেকশন ডেভেলপ করছি না, দুই কথার কোনো মিল পাচ্ছেন কিনা? আপনি করেন না, আমি বলতেছি দুইটা কানেকশনকে এক করে মন্তব্য করার সুযোগ নাই। দেখেন, এবার আমি একটু বিপ্লবের দিকে তাকান। আপনি তো মানে লিভিং উইটনেস, তাই না? আমরা কিন্তু অনেক পুরাতন অতীত নিয়ে কথা বলছি না। এখানে ভাই আছেন একেবারে রাজপথে থাকা লোক, ভাইও আছেন ডেফিনেটলি, উনি লিভিং উইটনেস। খুব দূরবর্তী অতীত না, খুব নিকটবর্তী অতীত। বাংলাদেশের সকল মিডিয়াতে, বাংলাদেশের এখন কোর্টের বারান্দায়, রাস্তার দেয়ালে এই গণঅভ্যুত্থানে কারা গুলি চালিয়েছে, এটা ওই যে বিদেশি এজেন্ট যে বলছে, তো ফেক, ইনভ্যালিডেট একটা কমেন্ট। কে গুলি চালাইছে এটা তো এভিডেন্ট। কারা গুলির নির্দেশ দিচ্ছে? গতকালকে মাননীয় স্পিকার মহোদয়, আপনি দেখছেন জুলাই জাদুঘর ভিজিট করছে, তিনি কি বলছে? তিনি বলছে যে স্বৈরাচারী হাসিনার যে কুকীর্তি এখানে যেভাবে করে মানে এভিডেন্ট করা হয়েছে, শব্দটা বুঝেন, খেয়াল করেন, যেভাবে করে এটার প্রমাণ দিয়ে এটাকে মানে রেডি করা হয়েছে, আগামীর বাংলাদেশের যত মানুষ আসবে এগুলো দেখবে এবং তাকে থুতু নিক্ষেপ করবে। ইট ওয়াজ হিজ কমেন্ট। কাজে দেখেন, কে কি বললো দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি কি দেখছেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইউ হ্যাভ সিন, আপনি আপনার নিরপেক্ষ একটা জায়গা থাকতে হবে, আপনি হয়তো সেই কমেন্টটা করবেন না, ইটস ওকে। বাট আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার এলাকায় কারা গুলি চালাইছে, কিভাবে গুলি চালাইছে, কারণ বাজারে, মিরপুরে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, নিশ্চিতভাবে আমরা এটার প্রত্যক্ষদর্শী, কমপ্লিটলি এভিডেন্ট। এখন আমি আপনাকে দ্বিতীয় মন্তব্য করি, আমি যে কথাটা বলছিলাম যে এই যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, তারাই এখন ক্ষমতায়, এটা কি আওয়ামী লীগের বয়ানকে শক্তিশালী করে কিনা? আমি বলছি পেছন থেকে কারো কোনো ফরহাদ মাজারের ব্যাখ্যা ছিল কিনা সেটি নিয়ে ফরহাদ মাজারের ব্যাখ্যাটা ফরহাদ মাজার দিবে। আমি আমার ওপিনিয়নটা দিয়ে দিচ্ছি। দেখেন, ওই জন্য আমি এই ক্রোনোলজিটা ডেভেলপ করছি, এই প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্যই। সেটা কি দেখেন, এই বিপ্লবের পক্ষে বিপক্ষে অসংখ্য দেশের সাপোর্ট সিস্টেম থাকতে পারে, মানুষ সাপোর্ট করতে পারে, সেই দেশের গভর্নমেন্ট সাপোর্ট করতে পারে, ইটস ভেরি ওকে, উই ডু নট হ্যাভ এনি ইস্যু। আমরা দেখেন, আমরা কি, আমি যদি আপনাকে ভিন্ন প্রশ্ন করি, আমরা কি ইউএস এর মুখপক্ষী ছিলাম? যেই একেবারে মানে স্কুল কলেজের যে ছেলেমেয়েরা রাস্তায় নামলো, সে তো সব পলিটিক্যাল বিপ্লব ছিল না তো, এটা তো আপামর ছাত্র জনতার বিপ্লব ছিল। সাধারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ, মায়েরা, বোনেরা যেভাবে করে বুক চেতিয়ে দাঁড়ালো, আপনার কি মনে হয় তারা ইউএস এর মেসেজ পেয়ে এখানে নামছে? ইউএস ডিড, ইউএস এর কাছে মনে হয়েছে যে এখানে একটা বিপ্লব সংগঠিত হচ্ছে, ইউএস এর একটা পক্ষ বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ ছিল, হয়তো বা তারা এই বিপ্লবের পক্ষে অবস্থান নিছে। আবার প্যারালালি আপনি খেয়াল করে দেখেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার্স প্যারালালি ইন্ডিয়া হয়তো বিপ্লবের বিপক্ষে অবস্থান নিছে। কাজেই দেখেন, কোন দেশের বিপ্লবের এই যে জনগণ, আমি তো ক্লিয়ারলি বললাম আপনাকে, আপনার কাছে কি মনে হয় ওই যে রাজুক উত্তরার, আপনার কাছে কি মনে হয় আদমজি ক্যান্টের, আপনার কাছে কি মনে হয় ঢাকা কলেজের যে ছেলেমেয়েরা, একেবারেই তরুণ যে ছেলেমেয়েরা রাস্তায় রক্ত ঝরালো, তারা ইউএস এর মেসেজ পেয়ে রক্ত ঝরাইছে? ঝরে নেই, তারা রাজপথে রক্ত দেখছে, তারা রাজপথে
মানে মানুষকে আমরা মনে হয় উত্তরটা পেয়ে গেছি। আবারও আসবো, আবারও আসবো আপনার কাছে। লাস্ট লাইনটা বলি, এবং তারা কি দেখছে জানেন, তারা এই লাস্ট 16 ইয়ার্স এর ভোট চুরি দেখছে, এই লাস্ট 16 ইয়ার্স এর ঋণ খেলাপি দেখছে, লাস্ট 16 ইয়ার্স এর মানি লন্ডারিং দেখছে, এগুলার একটা আক্ষেপ তারা ঝাড়ছে। এবং লাস্ট একটা কথা বলে দিই আমি, দেখেন এই বিপ্লবটা বাংলাদেশের পলিটিক্যাল সকল পার্টির যে ধরনের কন্ট্রিবিউশন ছিল, এই ধরনের কন্ট্রিবিউশনকে আপনি কখনো একটা বহিঃশক্তির বিপ্লব হিসেবে ব্যাখ্যা করতে পারবেন না। এটা ফরাদ মাজার করছে, আমি রিকোয়েস্ট করি তাকে একদিন নিয়ে আসেন, তার কাছ থেকে ব্যাখ্যা নেন। আবার আসবো আপনার কাছে। ফজলে হুদা বাবুল, একই প্রসঙ্গে আসছে আপনার কাছে। যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি নিয়ে সরকারি দল, বিরোধী দল কেউ স্পষ্ট অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতা কাঠামো নিয়ন্ত্রণ করে বলেই কি আসলে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এই যে চুক্তি, এটি নিয়ে কোনো মন্তব্য করে না? এটাও কি আসলে ফরহাদ মাজারের মন্তব্যের সাথে কিছুটা মিলে যায় কিনা, আপনি যদি অবস্থান ব্যাখ্যা করেন। ধন্যবাদ। ফরহাদ মাজার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র সিটিজেন, ওনার সম্পর্কে মন্তব্য করতে চাই না, তবে এটুকু বলতে চাই উনি ওনার মত প্রকাশ করেছেন, কাজে ভিন্ন মতেও সহমত প্রকাশ করা বিএনপির রাজনীতির মূল ভিত্তি। এই জন্য আমি সবাই যে যার মতো বলতে পারবেন। আর আমি একজন বিএনপির ক্ষুদ্রকর্মী হিসেবে এবং একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যে নিজস্ব ভাবনা আমি সেটা ব্যক্ত করতে পারি। আমার প্রথম ভাবনাটা হচ্ছে যে দেখুন, আপনি বাণিজ্য চুক্তি বলেন, বর্ডার চুক্তি বলেন, আন্তঃরাষ্ট্রীয় চুক্তিগুলো বলেন, আমরা ছাত্র জীবনে যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছি 25 বছরের গোলামি চুক্তি মানি না, মানব না, এটা বলে আমরা যখন ভারত বিরোধিতা করেছি, কিন্তু দিন শেষে বিএনপিও এক ক্ষমতায় এসেছে, ওই চুক্তিগুলোকে অনার না করলেও সেই চুক্তিগুলা কিন্তু বাস্তবভাবে সেগুলা প্রতিফলিত হয়নি, সেটার কার্যকারিতাও হয়নি। কাজে একটা সরকার যখন ক্ষমতায় থাকে কোন প্রেক্ষিতে করে চুক্তিগুলো, আমাদের এখানে অনেকগুলো চুক্তি হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে, এমনকি আমাদের বন্দর ব্যবহারেরও চুক্তি করা দেওয়া হয়েছে, এমনকি ট্রানজিটের চুক্তি হয়েছে। আমি ট্রানজিটের বিরোধিতা করি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে চুক্তিটা রেসিপ্রোকাল হওয়া উচিত, মানে চুক্তি হবে দুই পক্ষের স্বার্থ সমুন্নত রেখে। যেটা বিএনপির কথা হচ্ছে যে আমরা সবার উপরে বাংলাদেশ, আমাদের চুক্তি ভারতের সাথেও হবে, আমেরিকার সাথেও হবে, আমাদের চুক্তি পাকিস্তানের সাথেও হবে। এবং পাকিস্তানের সাথে চুক্তি করার সময় আমরা এটা দেখব না যে 25শে মার্চে কালো রাতে কি করেছিল পাকিস্তানের দেশে। ভারতের সাথে চুক্তির সময় আমরা দেখব না যে ফারাক্কা বাদ দিয়ে কিভাবে উত্তরাঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাদার আমরা দেখব এই মুহূর্তের চুক্তিটা আমাদের জন্য কতটুকু ফলপ্রসূ, দেশের জনগণের জন্য কতটুকু। সবশেষ এই আমেরিকার সাথে চুক্তি নিয়ে আপনি কি দেখেন, আমাদের দেশের জন্য ফলপ্রসূ কিনা? একটা রাষ্ট্র চুক্তি হয়েছে, এই চুক্তিটা করতে বাধ্য কেন হয়েছে জানেন? আপনি যদি এই বাণিজ্য চুক্তির মূল একটা জায়গায় যান, এখানে সেই জায়গাটা হচ্ছে আমরা 600 কোটি টাকা এক্সপোর্ট করি তাদের কাছে, আর তারা 200 কোটি টাকা আমরা ইম্পোর্ট করি। তো ট্রেড ব্যালেন্স যখন এরকম থাকে অস্বাভাবিক, তখন এই কান্ট্রিকে অনেক কিছু এক্সপোর্ট করার মতো প্রতিশ্রুতি দিতে হয়, এরকম একটা ব্যবস্থায়। তারপর কি আপনি দেখুন, আপনাকে কিন্তু আপনি যে এই দেশটা যে গার্মেন্টসের উপর আপনি ভিত করেছে, কৃষি আর গার্মেন্টস দিয়ে দেশটা যে চলছে, এর বাইরে আমাদের ডিফারেন্টভাবে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু সম্পূর্ণভাবে বিদেশিদের উপর নির্ভরশীল। আপনি সুচ পর্যন্ত আপনার চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। কী দিয়ে ইম্পোর্ট করেন? ডলার দিয়ে ইম্পোর্ট করেন। তো আপনার এই যে আঙ্গুর ফল আপনি খাচ্ছেন, আপনি কমলা খাচ্ছেন, আপনি আপেল খাচ্ছেন, আপনি তো ডলার দিয়ে কিনে নিয়ে আসছেন, কিন্তু আপনার দেশীয় ফলগুলোকে আপনি কিন্তু এক্সপোর্ট করা দূরে থাক, আপনি এদেশেই প্রোডাকশন এবং মার্কেটিং করছেন না। আমি খুব রুট লেভেলে বলছি, আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি, বরঞ্চ অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে কলার গাছ থেকে যে সুতো হতে পারে এই কনসেপ্ট এখন চলছে। আমরা সব ক্ষেত্রে ইউরোপের কাছে, আমেরিকার কাছে গার্মেন্টসের জুজু দিয়ে আমাদেরকে IMF-এ গেলে কি করতে হয়, প্যারিস কনসেপ্টে আমি বাংলাদেশ যে কি করে, এটা তো যুগ যুগ ধরে চলছে। এটার অল্টারনেটিভ ব্যবস্থাপনার জন্য কিন্তু তারেক রহমান একটা কথা বলেছেন, সবার উপর বাংলাদেশ। আমাদের দেশে কি আছে, আমাদের এইটাকে নিয়ে আমাদের কৃষির অ্যাগ্রোর যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ইন্ডাস্ট্রিগুলো
আমরা সেজান জুস পাকিস্তান থেকে আনি। জি আচ্ছা, তারেক এই তো- রহমান যে বলেছেন যে সবার আগে বাংলাদেশ, তারপরে এই মার্কিন চুক্তি নিয়ে, আমেরিকার সাথে আমাদের এই চুক্তি নিয়ে পরবর্তী পদক্ষেপ হিসেবে এই সরকার কি আমি কিন্তু ব্যবস্থা আপনাকে একটা নিচ্ছে কথা বলেছি, আপনি যদি আমাদেরকে যে বলেন। মুজিব ইন্দিরা চুক্তি বলেন আর 25 বছরের গোলামি চুক্তি বলেন, সেটাও কিন্তু ছিল, কিন্তু সরকারগুলো কিন্তু ওটা অতটুকু কেয়ার করেনি। টাইমের মানে সময়ের আবর্তে এটা ল্যাপস হয়ে গেছে। এখন সরকারের পলিসি বিভিন্ন রকম হতে পারে, যেটা আমরা যেটাতে যতটুকু সুবিধা পাবো আমরা ততটুকুই করব। আমি কিন্তু আরেকটা কথা এখানে বলতেই চাই, ফরহাদ মাজার যেটা বলেছেন রেজিম চেঞ্জ হয়েছে, ক্ষমতা তাদের কাছে আছে, এটা বোধহয় ফরহাদ মাজারকে এই মুহূর্তে আইনের আওতায় আনা উচিত। এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত। এবং আমি অবাক হয়েছি এনসিপির মতো একটা প্রগতিশীল দল, যদিও তারা জামাতের সাথে অ্যালায়েন্সে আছে, সেটা একটা রাজনৈতিক সমঝোতা, কিন্তু আমি তাদের অধিকাংশ নেতৃবৃন্দকে যেহেতু চিনি, তাদের উচিত হয়নি এরকম একটা শাপলা চত্বর আমাদের দেশের একটা বড় বিষয়, এবং এটার বিচার এদেশে করতে হবে। এত সেন্সিটিভ বিষয়ে এই ফরহাদ মাজারের মতো একজন, আমি তো মনে করি উনি তো এর আগে বিএমএ টিএমএ কত রাজনৈতিক সংগঠন করাচ্ছে, ওনার ওয়াইফ তো ছিলেন, ওনার স্ত্রী ছিলেন গত সরকারের উপদেষ্টা, একজন মন্ত্রী লেভেলের মানুষ। কাজে আমার মনে হয় এইসব ষড়যন্ত্র সাথে উনি জড়িত এবং উনি ভালো বলতে পারবেন। কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, এখানে শত শত সন্তানেরা বুকের রক্ত দিয়েছে Exactly it is. বাংলাদেশের ছেলেরা। 24 এমনিতে আসেনি, 24 আসার জন্য আমাদের জেল খাটতে হয়েছে, 24 আসার জন্য জীবন দিতে হয়েছে, ছাত্রদের জীবন দিতে হয়েছে, বেসরকারি সরকারি স্কুল কলেজের বাচ্চারা মাঠে নেমে এসেছে, জীবন হাতে নিয়ে তারা করেছে। হাসিনার সরকার সামনে পতনের পরে, ফ্যাসিজম পতনের পরে, ফ্যাসিস্ট সরকার পতনের পরবর্তীতে কি আপনি এমন কোন সংখ্যা দেখেন? অনেক সময় বহির্বিশ্বের অনেক বড় বড় দেশের অনেক প্রভাব আমাদের দেশের উপর দেখুন, দেখা এগুলা যায়। কথার যেটা কথা। পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে ইন্ডিয়ার বেশ বড় একটা প্রভাব আমাদের দেশের উপর ছিল। দেখুন, এখন কোন দেশের প্রভাব এগুলা রয়েছে? প্রভাবের গল্প আমরা শুনি, আমরা গুলশানের বড় বড় রেস্টুরেন্টগুলোতে আমরা এসব গল্প শুনি, সোনারগাঁয়ে বসে এগুলো গল্প করতে দেখেছি। তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ, এরা এ দেশের ভালো চায় না, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি এদের বিশ্বাস নেই। এরা এই মুহূর্তে বাংলাদেশটা গঠন করা দরকার, এই মুহূর্তে 4 কোটি লোকের কর্মসংস্থান দরকার, এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, এই মুহূর্তে আমাদের মানুষের যে কষ্ট, যে হাম, এইটা নিয়ে তাদের কথা বলা উচিত, সরকারকে সহযোগিতা করা উচিত। এই মুহূর্তে ডেমোক্রেটিক যে ওয়েটা হয়েছে বাংলাদেশের, এটাকে সর্বাগ্রে এগিয়ে দেওয়ার জন্য এই সব বুদ্ধিজীবীদের কাজ করা উচিত। এই বুদ্ধিজীবীরা কিন্তু বিগত দিনে কথা বলেনি, তারা কিন্তু বলেনি ম্যাডাম খালেদা জিয়াকে যখন এতিমের চোর বানানো হয়েছে, এতিমের টাকার জন্য, মাত্র 2 কোটি টাকার জন্য, তারা কিন্তু মুখ ফুটে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দাঁড়ায়নি। এরা সব সময় অন্ধকার জগতেরই মানুষ। জি, ধন্যবাদ ফজলে হুদা বাবুল। হাসান তারেক চৌধুরী, এই ফরহাদ মজহারের কথা নিয়ে মন্তব্য করলেন ফজলে হুদা বাবুল যে তাকে আইনের আওতায় আনা উচিত, এই মন্তব্যের জন্য এখন 24-এর গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পতন নিয়ে তার যে মন্তব্য, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। 24-এর 5 আগস্ট জনগণের হাতে ক্ষমতা এসেছিল, এখন বেহাত হয়ে গেছে, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে। এই মতামতের সাথে আপনার কোনো মন্তব্য আমি শুনতে চাই, যে আপনি আসলে এর সাথে একমত পোষণ করেন কিনা, বা দেশের মানুষ এখন বিএনপি সরকারের হাতে সরকারের পূর্ণ ক্ষমতা আসলে রয়েছে কিনা, পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে কিনা দেশের উপর। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা। দেখুন, এই ব্যাপারে স্ট্রেইট লাইনে কোনো অ্যান্সার নেই। কারণটা হলো যে ফরহাদ মজহার এই কথাটা এখন বলছেন, কিন্তু অভ্যুত্থানের সময় কিন্তু বলেননি। আমি খুব ক্যাটাগরিক্যালি 24-এর যে পট পরিবর্তন হয়েছে এটাকে আমি অভ্যুত্থান বলবো, একটা জনপ্রিয় অভ্যুত্থান। এবং একটা বিপ্লবের যে ডেফিনেশন থাকে, আমি ফরহাদ মজহারের ভাষায়ও যদি বলি, ওনার অনেক লেখা আছে বিপ্লব নিয়ে, সেই ভাষায় এটি বিপ্লব ছিল না। আর যদি মার্ক্সীয় পরিভাষায় বলি, সেই ভাষায়ও এটি বিপ্লব না। এটি হয়েছিল একটা জনপ্রিয় ছাত্র গণ অভ্যুত্থান। এবং সেই অভ্যুত্থানটা কেন হয়েছিল? অভ্যুত্থানটা হয়েছিল মানুষের মধ্যে যে তীব্র অসন্তোষ, সেই অসন্তোষের জায়গা থেকে, যেটাকে আমরা অ্যান্টি ইনকামবেন্সি বলে থাকি। তো এই অসন্তোষটা তো একদিনে জমা হয়নি, জমা হতে হতে একটা জায়গায় গিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার যে ফরেন পলিসি, তার যে জিও পলিটিক্স, সেই জিও পলিটিক্স দিয়ে বিভিন্ন দেশের রেজিম চেঞ্জের সঙ্গে সে নানাভাবে সে জড়িত থাকে, এবং এখানে সেও একজন স্টেক হোল্ডার।
বাংলাদেশের জনগণ যেমন একটা স্টেক হোল্ডার ছিল, বিভিন্ন অংশীজনরা ছিল, তাদের স্টেকটা ছিল একরকম, আর জিওপলিটিক্যাল প্লেয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত কিংবা অন্যান্য রাষ্ট্রের তাদের স্টেকটা ছিল তাদের মতো করে, এবং সেটার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এবং এই জন্য আমাদের দেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন যে সবার আগে বাংলাদেশ এখন সবার আগে আমেরিকা হয়ে গিয়েছে। এটা চুক্তির পরিপ্রেক্ষিতে তিনি কথাটি বলেছেন। ফরহাদ মোয়াজ্জের আজকে যে কথাগুলো বলছেন, সে কথাটা তিনি যদি অভ্যুত্থানের সময় বলতেন বা এখনও যখন বলছেন, এই কথার সপক্ষে ওনার কাছে কি দালিলিক প্রমাণ আছে সেটা ওনাকে হাজির করতে হতো। এবং মজার বিষয় হলো যে আমাদের দেশে যখন বিদেশিদের সঙ্গে চুক্তি হয়, আমরা রাজনৈতিক পরিভাষায় ঢালাও আমরা অনেক সময় বলি যে এটা গোলামি চুক্তি। আবার যারা সরকারে থাকে তারা তখন বলেন এটা গোলামি চুক্তি না, এটা বন্ধুত্বের চুক্তি। আবার এই সরকারি দলে যখন আবার বিরোধী দলে আসে, তারা ওই একই চুক্তিকে আবার কিন্তু গোলামি চুক্তি বলা শুরু করে। যেমন আওয়ামী আমলে অনেক গোলামি চুক্তি হয়েছে, তাহলে বিএনপি কেন সেটা এখন জাতির সামনে প্রকাশ করছে না? আবার আওয়ামী লীগ যে আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো করেছে তাদের শাসনামলে, টিকফা চুক্তি, সোফা, হানা ইত্যাদি, সেগুলো কেন সে সময় তারা প্রকাশ করেনি? এবং আমি মার্কিনের সাথে বাংলাদেশে সম্পাদিত চুক্তি নিয়ে কাজ করেছি। আমি দিনের পর দিন আমাদের ফরেন মিনিস্ট্রিতে ধর্ণা দিয়েছি। আমি চুক্তির আদ্যপন্ত জনগণ হিসেবে আমার জানার সুযোগ হয় নাই। কিন্তু আমাদের দেশের সংবিধানে আছে যে যদি মিলিটারি ইস্যু না থাকে এবং রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন জড়িত না থাকে, সেই সমস্ত চুক্তির বিস্তারিত পার্লামেন্টে হাজির করতে হবে, এটা আমাদের সংবিধান বলে। কিন্তু আমরা আমাদের পার্লামেন্টে কিন্তু চুক্তির ডিটেল শুনতে পারি নাই। কিন্তু আমাদের দেশের গবেষণা সংস্থাগুলো, আমরা যদি লিডিং রিসার্চ ইনস্টিটিউট সিপিডির কথা ধরি, দেখেন এই সিপিডি বলেছে যে এই চুক্তির ফলে বাংলাদেশ একটা বিরাট ক্ষতির মধ্যে পড়ে যাবে। সেই বিরাট ক্ষতি কি? প্রথমত কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের দেশ কৃষিতে ক্ষতির সম্মুখীন হবে, আমাদের শিল্প ক্ষতির সম্মুখীন হবে, আমাদের প্রায় 1300 কোটি টাকারও বেশি রাজস্ব আমরা হারাবো। এবং তার চেয়েও যেটি বড় বিষয় সেটি হলো আমেরিকান যে জিও পলিটিক্স, অর্থাৎ আমেরিকা যার উপরে নিষেধাজ্ঞা দেবে, যুক্তরাষ্ট্র যার উপরে নিষেধাজ্ঞা দেবে, বাংলাদেশকে সেটা ফলো করতে হবে ইন টার্মস অফ বিজনেস। যেমন ইরানের সাথে এখন আমেরিকার গন্ডগোল। এই শর্তগুলো আমরা মোটামুটি সবাই জানি। এরপরে কি আপনার কাছে মনে হচ্ছে যে এটাতে দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটা রাখা যাচ্ছে বা দুই তরফে আসলে সমানভাবে অধিকার রক্ষা করা যাচ্ছে এই চুক্তিগুলোর মাধ্যমে? আপনার কাছে মনে হচ্ছে না, মোটেই না। কারণ অভ্যুত্থানের স্পিরিটটা ছিল বিদেশিদের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে। আচ্ছা, এটাই ছিল মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু আমরা দেখছি চোখে চোখ রাখার বদলে চোখ নামিয়ে কথা বলা হচ্ছে, মাথা নিচু করে কথা বলা হচ্ছে, এবং এই দায় সরকারকে নিতে হবে। এবং আমরা তো অবাক হয়ে যাই, মানে মাঝে মাঝে মনে হয় ফরহাদ মোয়াজ্জের বোধহয় সত্যি কথাই বলছেন, যে আজকে এই এনসিপি বা এই জামাত, এই বিএনপি, তাদের রিয়াকশনটা দেখেন। আজকে কি এই চুক্তির বিরুদ্ধে আপনার জামাত বা এনসিপি তারা কি আমেরিকান এম্বাসি ঘেরাও করেছে কোনোদিন? সেই আমেরিকান এম্বাসি অভিমুখে কোনো পদযাত্রা করেছে? করে নাই। আজকে ফরহাদ মোয়াজ্জেরের স্ত্রী ফরিদা আক্তার, তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তিনি উপদেষ্টা ছিলেন, তিনি দাবি করছেন এই চুক্তি করার আগে জামাত, বিএনপি, এনসিপি সহ সমস্ত স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলেই এই চুক্তির দিকে এগিয়েছিল ইন্টারিম। খলিল সাহেব আগেও বলছেন এটা। এবং এটা তারা বলছেন, তাহলে এই দায় কি এখন তারা এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো স্বীকার করছে? ধন্যবাদ হাসান তারিক চৌধুরী। তাহসিন রিয়াজ, একই প্রসঙ্গ ধরে আপনার কাছে আসতে চাই। সরকারি দল এই চুক্তি নিয়ে এখন কি করবে সেটা আমরা শুনবো ফজলে হুদা বাবুলের কাছ থেকে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্নটা আসলে একই যে প্রশ্নটা হাসান তারিক চৌধুরী করেছেন, যে বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, তারা এই চুক্তির বিপক্ষে সংসদে বা বাইরে তারা কথা বলছে না কেন, কোনো কার্যক্রম কেন নিচ্ছে না? আচ্ছা দেখেন, এইটা ইতিমধ্যে ভাই কিছুটা ডিসকাশন এটা নিয়ে এসছেন, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ডিসকাশন, এবং এটার প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। এখানে দলমতের ম্যাটার না, কিন্তু এটা যেহেতু একটা রাষ্ট্র প্রসঙ্গ, দেশ প্রসঙ্গ, আমরা ওইভাবে করে এটাকে ট্রিট করি। দেখেন, এই চুক্তির ব্যাপারে ইমিডিয়েটলি সরকার যখন নির্বাচন হলো, সরকার গঠনের জাস্ট 2 থেকে 3 দিন পর খলিল সাহেবের কাছে, দ্যাট মিনস এখন ফরেন মিনিস্টার, তার কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই চুক্তিটার ব্যাপারে কি, এবং তাকে একদম সচিবালয়ে তাকে জিজ্ঞাসা করেছিল, আপনারাই জিজ্ঞাসা করেছিলেন, সেই প্রসঙ্গে তিনি যে উত্তরটা দিয়েছেন, এই উত্তরে অনেক কিছুর উত্তর আছে। তিনি বলছেন, দেখেন এই চুক্তিটা করার আগে আমরা বিএনপি এবং জামাত দুজনের কাছেই আমরা এটা ড্রাফটটা পাঠিয়েছিলাম, এবং তাদের প্রপার কনসেন্ট নিয়ে এই চুক্তিটা করা হয়েছে। খেয়াল করি, তাদের পক্ষ থেকে বিএনপি জামাতের কথা বলেছেন। সেম আজকে যেই মন্তব্যটা আমরা শুনলাম, আরেকজন মানে ফর্মার অ্যাডভাইজার ছিলেন তিনি ইন্টারিম গভর্নমেন্টের, তিনিও কিন্তু আজকে একদম খুবই
প্রিসাইজ মন্তব্য করেছেন। বিএনপি এবং জামাতের কাছে তাদের কাছে ড্রাফট পাঠানো হয়েছে, তারা এটার ব্যাপারে এগ্রিমেন্ট দিয়েছেন। এখন তারা হয়তো সেই সময়টাতে আমাদেরকে মানে এটার ব্যাপারে যোগ্য মনে করেন নাই। এবং আমি আপনাকে একদম নোট করে বলি, ওই সময় আমাদের ফরেন সেলের যিনি ডেপুটি অ্যাডভাইজার, এটা নিয়ে তিনি মানে রেগুলারলি এটা নিয়ে আমাদের, স্পেশালি আমি নিজেও ফরেন সেলে কাজ করি, আমাদের ফরেন সেল থেকে আমরা কিন্তু রেগুলারলি ওই সময়টাতে লেখালেখি করেছি এবং প্রপারলি লেখালেখি করেছি। কিন্তু ওই সময়টা খুবই সিগনিফিকেন্ট ছিল। আমরা সবাই জানি যে এই চুক্তিটা হয়েছে নির্বাচনের মাত্র 3 দিন আগে। কাজেই দেখেন, আমরা সবাই নির্বাচন নিয়ে প্রচন্ড রকম ব্যস্ত ছিলাম। ওই সময় যে আমি প্রতিবাদ করার মতন আমার কোনো অবস্থান ছিল না। এখন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ বলি, দেখেন এটাও আমাদের বোঝা জরুরি, এই পুরো চুক্তিটা সংগঠিত হয়েছে কার দ্বারা। ওইখানে কিন্তু 2 জন কি প্লেয়ার আছে, কি রোল প্লেয়ার আছে। একজন হচ্ছেন ফরেন অ্যাডভাইজার হিমসেলফ, আর আরেকজন হচ্ছেন যিনি রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। কিন্তু খেয়াল করে দেখেন, এই পুরো চুক্তির মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট রোল প্লে করেছেন কিন্তু নিরাপত্তা উপদেষ্টা। একদম আপনি সার্চ করে দেখেন, এই প্রসঙ্গে, এই চুক্তি প্রসঙ্গে বিভিন্ন জায়গায় কমেন্ট দেওয়া, এই চুক্তি প্রসঙ্গে ড্রাফট রেডি করা, এই চুক্তি প্রসঙ্গে এগিয়ে যাওয়া। আমরা যদি বলি একটু, আমি আপনার কাছে আছি, আমি প্রশ্নটা একটু যুক্ত করে নিই। তাসনিম রিয়াজ, আপনি যে কথাটা বললেন, আমরা সবাই জানি যে নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিলেন এখনকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি মন্তব্য করেছেন, তার মন্তব্য দিয়ে আমরা পেয়েছি যে বিএনপি এবং জামাত 2 দলের একসাথেই তারা এক সমঝোতার ভিত্তিতে এই চুক্তি হয়েছে। আপনারা ছিলেন না, যদি আপনাদের কথা মেনশন না করে থাকে তার আমি আপনাদেরকে বান দিলাম। আমার কথা হচ্ছে, এনসিপি গণ অভ্যুত্থানে যে শক্তি দেখিয়ে সাধারণ মানুষকে পথে নামিয়ে এসে এই যে গণ অভ্যুত্থান তৈরি করেছে এবং ফ্যাসিস্ট একটা সরকারকে নামিয়ে ফেললো, তারা এখন মানে এনসিপি বলতে আমি পরবর্তীতে এনসিপি হয়েছে, কিন্তু আমি বলতে চাচ্ছি সাধারণ ছাত্র জনতা যে কাজটা করেছে পরবর্তীতে দল গঠনের পরে এখন সংসদে গিয়ে আপনাদের কেন সেই অবস্থান নেই এবং এটার বিরুদ্ধে কথা বলার মতো শক্তি কেন নেই? খুবই সিম্পল। দেখেন, আমি ক্রোনোলজিটা ডেভেলপ করি, আমার ওই আগের বক্তব্যে আবার ফিরে আসতে হবে, আপনার উত্তরটা দিব। দেখেন খেয়াল করে, তাহলে ওই সময় কি প্লেয়ার এখন এই যে ক্যাবিনেটটা গঠন করা হলো, এই ক্যাবিনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট আফটার প্রাইম মিনিস্টার 2টা 3টা 4টা পোস্ট হচ্ছে ভেরি সিগনিফিক্যান্ট। এর মধ্যে আপনি জানেন যে ফরেন মিনিস্টার ইজ ওয়ান অফ দি ভেরি ভাইটাল পোস্ট। তাহলে এটা কি প্রাইস পোস্টিং নাকি কি, আমরা এটা আসলে জানি না, এটার ব্যাপারে আমাদেরও কনফিউশন আছে। এবার আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন মানে আমাদেরকে ছোট বলার জন্য, আমাদেরকে দুর্বল বলার জন্য, আমাদেরকে বিপ্লবের মানে গাদ্দার বলার জন্য, আমাদেরকে মানে জনগণ থেকে বিচ্ছিন্ন শক্তি বলার জন্য, আমাদেরকে একেবারে পেরিফেরাল একটা ছোট্ট সংগঠন বানানোর জন্য বাংলাদেশের সকল মিডিয়া, সকল আউটলেট, সকল এজেন্সি এক টোনে কাজ করেছে। কিন্তু খেয়াল করে দেখেন, আমাকে সব জায়গায় আপনি আমাকে একদম মাইনর দেখিয়ে, আমাকে মাইনর প্রুফ করে, কিন্তু ঠিক যেই মুহূর্তে আবার আপনার মানে বড় প্রতিবাদ করার প্রসঙ্গ আসছে, তখন আমি 24-এ বিপ্লব সংগঠিত করছিলাম, আপনারা কেন এখন বিপ্লব সংগঠিত করতেছেন না? আপনারা কেন, আমি শেষ করি, কারণ সরকারি দলকে অবশ্যই সবার আগে জিজ্ঞেস করা হবে। আমাকে বলতে দেন না, জি জি, সরকারি দলকে অবশ্যই সবার আগে জিজ্ঞেস করা হবে, আপনি আপনারটা বলবেন। কনক্লুড করতে দিতে হবে তো, আমি আপনার কথা বলছি না, আমি ওভারঅল বলছি। আপনি আমার কাছে প্রত্যাশা করতেছেন আমি এখন বিশাল লেভেলের একটা প্রতিবাদ সবাই এখানে ডাক দিব এবং আমি এটা নিয়ে বিরত। রেদার ওয়াই ইউ আর নট আস্কিং টু কোশ্চেন ডিরেক্টলি টু বিএনপি করছে। বিএনপি যদি মনে করে এই চুক্তিটা ইনভ্যালিড, বিএনপিটা বাতিল করে দেয় না কেন? বিএনপিটা বাতিল করে দিতে পারে। দেখেন, প্রসঙ্গটা ওইখানে না, যেই প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না কখনো, বা যে প্রসঙ্গটা আমরা বুঝতে বলছি না, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই চুক্তিটা কোনো দল বা কোনো ব্যক্তি বিশেষ কোনো চুক্তি না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখানে একটা জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ আছে, এটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে শুধু যে ট্যারিফ বা শুধু যে আমেরিকার একটা আধিপত্য বা ভারতের আধিপত্য থেকে বের হয়ে যাওয়া, শুধু এটা না। আপনি যদি একটু জিওপলিটিক্যাল স্টাডিতে একটু ঢুকেন, এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা কি ধরনের ওয়ার্ক স্টাইল নিয়ে কাজ করছে, চায়নার বিপরীতে তার ইকোনমি পলিসি কিভাবে ফাংশন করবে, অনেকগুলো ইস্যু আসলে এটার সাথে জড়িত। কাজেই ম্যাটারটা শুধু বিএনপি, জামাত বা এনসিপি না, এটা একটা রাষ্ট্র প্রশ্ন। এটাই বলতে চাইছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ ফজলে হুদা বাবুল। আমাদের এই মুহূর্তে দেশের অনেক বড় বড় সমস্যার মধ্যে একটা সমস্যা অবশ্যই হামের সমস্যা। জুলাই সনদ নিয়ে দাবি চলছে, সংস্কার প্রসঙ্গ নিয়ে আসছে, বারবার আমরা দেখছি যে সংসদে এই বিষয়গুলো উত্থাপিত হচ্ছে। এর মাঝেও এই যে আমেরিকার সাথে চুক্তি নিয়ে বারবার কথা উঠে আসছে এবং সরকার এখান থেকে বলতে চাচ্ছে যে কয়েকদিন আগে চুক্তিটা হয়েছে, ক্ষমতা গ্রহণ করার বা নির্বাচনের কয়েকদিন আগে, ইন্টারিম গভর্নমেন্টের সময়, জি 3 দিন আগে। তো এই মুহূর্তে বিএনপি সরকারের কি এই চুক্তি নিয়ে কিছু করার নেই? মানে এই চুক্তিকে রিভিউ করা বা এই পদক্ষেপগুলো তো নিতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি আমার প্রারম্ভিক বক্তব্যে কিন্তু আমি বলেছি যে একটা
আন্তঃরাষ্ট্রীয় চুক্তি যখন হয় এই চুক্তিটাকে সরকার কিভাবে দেখে। আরেকটা কথা বলেছি যে আপনি যত কথাই বলেন, কথার উপর কথা থাকবে, অনেক কথা হবে। নর্মালি বাংলাদেশিরা এবং পশ্চিমবঙ্গের মানুষেরা খুব বেশি রাজনৈতিক সচেতন এবং কথা বলতে খুবই পারঙ্গম। আমাদের বাংলা ভাষাটার এটি একটা বড় বৈশিষ্ট্য আমি মনে করি। এটার অভিযোজন ক্ষমতাটা এত প্রখর যে এটা কল্পনাতীত। কিন্তু আপনি যদি দিন শেষে আপনার নিজের উপর যদি আস্থা না থাকে, আপনি নিজে যদি দাঁড়াতে না পারেন, আপনি নিজে, এটা আপনি বলতে বিএনপি না, এটা আপনি বলতে এনসিপি না, এটা আপনি বলতে জামাত না, এটা রাষ্ট্র এবং বাংলাদেশ। আমরা কোথায় বিকলাঙ্গ হয়ে আছি? আমরা বিকলাঙ্গ হয়ে আছি অর্থনীতিতে, আমরা বিকলাঙ্গ হয়ে আছি সমরনীতিতে। আমরা এই দুটোই কিন্তু এখন রাজনীতিকে এখন পরিচালিত করে। আপনি যদি ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন যে দুবাই মানে ইউএই, আপনার কাতার, ওমান, সৌদি, আপনার জি, মানে আরব দেশগুলো, ইরান ছাড়া সবার এত ধনী দেশ তারা, কিন্তু তাদের কারোই কিন্তু অ্যাটমিক এনার্জি নাই। কিন্তু ইরান কিন্তু ওঠাতে বলিয়ান হলো। মানে কি, ইরান শক্তিশালী হলো এবং এক প্রকারের এই যুদ্ধে কিন্তু ইরানের জয় হয়েই গেছে। আচ্ছা, আপনি তো এই চুক্তির মাধ্যমে তেল কিনতে গেলেও আপনাকে অনুমতি নিতে হবে, তাহলে বাকি বিষয় আপনার স্বাধীনতা কোথায় রইল? আপনি যে বাকি উন্নতির কথা বলছেন, এই চুক্তির মাধ্যমে তেল কিনতে গেলেও তো অন্য দেশের সাথে আমি সেটাতেই আসছি। অনুমতি নিতে হচ্ছে কেন আপনি সমস্ত তেলগুলো এক্সপ্লোর করেননি কেন? আপনি রিনিউয়েবল এনার্জি করেননি কেন? কারণ আপনার দেশের ওই নিজস্বতাটা আগে আমাদের তৈরি করতে হবে। এখন আমরা এখানে 4 জন আছি, আমরা ভালো করি খারাপ করি, এখানে যদি আমাদের মধ্যে থেকে একজন আমরা অন্যকে ইনস্টিগেট করি যে আরে এনসিপির এই ছেলেটা এরকম, ওটাই কিন্তু প্রচার বেশি হবে। আপনি যে কাহিনীতেই যান, আপনি 111-এ বলেন, আপনি ওই সিরাজউদ্দৌলার পতন বলেন, মোগলের পতন বলেন, সব কিছু কিন্তু ইনহাউস থেকেই। তো কাজে আমার প্রশ্নটা ওই জায়গায় না। এই বিতর্ক আমরা করব, যুগের পর যুগ বিতর্ক হবে, কিন্তু আমি যদি স্বয়ংসম্পূর্ণ হই, আমি যদি আমার উপর দাঁড়িয়ে না থাকতে পারি, তাহলে আমাকে প্যারিস কনস্টিটিউশন, আজকে এই চুক্তি নিয়ে আপনি আলাপ করছেন কেন? বাংলাদেশের আরো 500টা চুক্তি ঠিক বের আছে, করেন। তাহলে আমি আরেকটা প্রসঙ্গে চলে আসি। ফজলে হুদা বাবুল, আমি তাহলে অর্থনীতি রক্ষায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষায় শুষ্ক মৌসুমে পানি সংকট দূর করতে 34,500 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে সরকার। এখন তৃতীয় একনেক বৈঠকে এসে প্রথম মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হলো বিএনপি সরকারের। 2033 সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। 34,497 কোটি 25 লাখ টাকার এই প্রকল্পের পুরো অর্থায়ন হবে সরকারি টাকায়। আওয়ামী লীগ আমলে আমরা বিশাল বিশাল বেশ কিছু প্রজেক্ট দেখেছি এবং সেটার বড় প্রজেক্টে মেগা লুটপাট দেখেছি, এমন অভিযোগ আপনারাও করেছেন। কিছু ক্ষেত্রে তদন্তে প্রমাণও রয়েছে। আপনাদের আমলে যেই বড় প্রজেক্টগুলো এখন নেওয়া হচ্ছে, আজকে যদি এটি দিয়ে শুরু করি, এই পদ্মা ব্যারেজ প্রকল্প, তার লুটপাট না হওয়ার নিশ্চয়তা কি? এটা কে নিশ্চিত করবে? ধন্যবাদ। এটা একটা পদ্মা ব্যারেজ শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার প্রকল্প। এটা তো আপনি বুঝতে পেরেছেন, এর পানির মতোই ক্লিয়ার এই পানির প্রকল্পটা। সেটা হচ্ছে বাংলাদেশের এখন পানির যে স্তর, এটা দিন দিন কিন্তু নিচে নেমে যাচ্ছে এবং আমরা যখন নিচে থেকে পানিটা উত্তোলন করে আমরা কৃষিতে যখন দেই, এটার কস্ট অফ বেনিফিট ইজ টু হাই। কিন্তু আমরা যদি আমাদের নিজের পানিটা, বৃষ্টির পানি কিংবা নদীর পানিটাকে আমরা ধরে রাখি, এটা কিন্তু প্রায় অর্ধেক খরচে আমরা এটা সরবরাহ করতে পারি। সো এই প্রজেক্টটা হচ্ছে তথাকথিত সেই বিদেশিদের সহযোগিতা করবার কোনো প্রজেক্ট নয়। প্রজেক্টটা হচ্ছে এদেশের যারা বেসিক, যারা বেজ, যারা এই দেশকে রক্ষা করে, যারা শুধুমাত্র এই দেশের মানুষকে দুবেলা খাবার দেয় এবং এদেশের জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন করে, সেই কৃষকদের বাঁচানোর জন্য, পানি ধরে রাখার জন্য এই ব্যারেজটা করা। কাজেই এইটা
কোনো মেগা প্রকল্পের অধীনে আমি বলবো না, আমি বলবো এটা একটা মৌলিক প্রকল্প, এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এরকম প্রকল্প আরও নেওয়া উচিত। যেমন আমরা এখন ওই খালে পানি ধরে রাখার জন্য খাল খনন করছি, আমাদের অন্যান্য নদীগুলোতেও পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে, যেটা ভারত করেছে, প্রচুর করেছে ভারত, কিন্তু আমরা কিন্তু এরকম প্রকল্প বেশি দেখছি না। কাজে এই প্রকল্পটা আপনার চোখের উপর 34,000 কোটি মনে হইলেও এইটা এর মানে আগামী 5 বছরে হয়তো প্রকল্প শেষ হওয়ার 5 বছরের মধ্যে হয়তো এর চেয়ে 10 গুণ বেনিফিটে দেশের লোক আচ্ছা, একটা কথা আপনার কথা থেকে আমি পরিষ্কার হয়েছি যে যেহেতু আগের প্রকল্পগুলোতে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক প্রকল্পে অনেক বেশি দুর্নীতি হয়েছে, অনেক বেশি টাকা লেগেছে, তার মানে এখন আমাদের টাকার পরিমাণটা অনেক কমে আসবে এমন এবং আশা আমরা তারপর করতে এটা পারি। নিজস্ব অর্থায়নে হচ্ছে পদ্মা ব্রিজের মতো কিংবা ওই আপনার রূপপুরের মতো এটা 3 গুণ 4 গুণ প্রজেক্ট হয়নি। এবং আপনি জানেন যে চেন্নাইয়ের কোদাই কানেলে এর চেয়ে 4 ভাগের 1 ভাগের টাকা দিয়ে তারা কিন্তু পারমাণবিক ইয়ে করেছে চেন্নাইয়ের, তামিলনাড়ুর কোদাই কানেলে, জি। তার চেয়ে কিন্তু 4 গুণ বেশি টাকা এখানে লেগেছে এই ঈশ্বরদীর রূপপুরে। যেটা আপনি টানেলের কথাই যদি বলেন, কর্ণফুলী টানেল সেম কাহিনী। কিন্তু আপনি যদি পাশাপাশি আপনি জানেন বিএনপি এর আগেও কিছু অনেকগুলো প্রকল্প করেছে, চিনমৈত্রী সেতু কুমিল্লা যাওয়ার, আপনি কোথাও দেখেননি তো, আচ্ছা, আপনার তো ওই ইতিহাস নাই তো আপনি কেন এত ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার তো কারণ নাই, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ম্যাডাম খালেদা বিশেষজ্ঞরা কেউ জিয়ার কেউ সন্তান বলছেন কিন্তু যে প্রধানমন্ত্রী। বস্তুনিষ্ঠ ও সমীক্ষা ছাড়া, নিরপেক্ষ সমীক্ষা ছাড়া এই বড় প্রজেক্টে হাত দেওয়াটা এই মুহূর্তে বর্তমান সরকারের জন্য অনেক আপনার বেশি প্রজেক্টে হাত চ্যালেঞ্জের না হবে। দিলে আপনি সমীক্ষা কেমনে করবেন, প্রজেক্ট করবেন কেমনে? আর এটা বড় প্রজেক্ট যতই হোক, এটা দেশের প্রজেক্ট, দেশের অর্থনীতির প্রজেক্ট, কৃষকের প্রজেক্ট। এইটাতে কোনো আমেরিকান লোকজন এসে বাড়িঘর করবার কোনো প্রজেক্ট নয়। আচ্ছা, যাচ্ছি হাসান তারিক চৌধুরী, আপনার কাছে আসব। এই যে চলতি 2026 সালে ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, বাংলাদেশ যদি এখনই পদ্মা ব্যারেজ নির্মাণ শুরু করে তাহলে ভারত যুক্তি দেবে যে বাংলাদেশের পানির সমস্যার সমাধান হয়ে গেছে এবং গঙ্গার পানি হিস্সা আদায়ের আন্তর্জাতিক দর কষাকষিতে বাংলাদেশ হেরে যাবে। এই কৌশলগত ঝুঁকি আসলে কতটা বাস্তবসম্মত এবং বিপজ্জনক, কি মনে হচ্ছে আপনার? ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে বাবুল ভাইয়ের কথা শুনে আমার বিএনপির আন্দোলনের সময়কার একটা গানের কথা মনে পড়ে, সে দেশটা কারো বাপের নাকি করছো ছলা কলা। আমরা বোধহয় সেই ছলা কলার মধ্যেই পড়ে গেছি। দেখেন, এই যে পদ্মা ব্যারেজ প্রকল্প, উনি এমনভাবে বললেন যে বিএনপির আমলে যা যা প্রকল্প হয়েছে সব ফেরেস্তারা করেছে আর বাকি আমলে সব হয়েছে হলো সব শয়তানেরা করেছে। এখানে তো ডেটা, আমি এটা বলিনি, তার মানেটা এটাই দাঁড়ায়। তো এখন তারিক ভাই, বিএনপির সময় কোনো দুর্নীতি হয়নি এটা আমি বলিনি। আচ্ছা, স্বীকার করে নেন, ভালো। এরকম মেগা দুর্নীতি একটা বাংলাদেশে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি, এটাই হলো জ্বলন্ত সত্য। তারিক ভাই, 17 বছরে আপনারা মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি ঘুটে দেখেছেন, একটা দুর্নীতি আপনারা বের করতে পারেন? কোনো দুর্নীতি ছিল না, বিএনপির জনগণ জানে এর প্রকাশ। এটা জনগণ জানে তো, জনগণ মিডিয়া দিয়ে তো জানে তো, সেগুলো তো এবং প্রমাণিত হয়েছে। এগুলো ইনকোয়ারিও হবে একদিন, এই পদ্মা ব্যারেজ নিয়েও ইনকোয়ারি হবে, হবে না যে তা না। আরে ভাই, এবং যেটা আমি আপনাকে হয়নি বলি, ওটা নিয়ে প্রজেকশন করছে। এবং আপনি ওই আপনি যে জানেন না 10টা বড় প্রজেক্টের ভারতের দুর্নীতি? পকেটে পানি রেখে বাংলাদেশে আমি পানির হিসাব করছি। ভাই, এই আপনি যে নিয়ত করে আপনি আসছেন দেখেন একটা যে কাজে। উজানে কারা, আপার রায়পেরিয়ান অঞ্চলে কারা আছে, আছে ইন্ডিয়া। আচ্ছা, হাসান তারিক চৌধুরী, এটা কি মেগা প্রকল্প কিনা? এক নাকি অবশ্যই মেগা প্রকল্প, 35,000 কোটি জি, টাকা মেগা নয়। ফজলে হুদা বাবুল বলছিলেন যেটা আসলে মেগা মেগা প্রকল্পের মধ্যে মেগা পড়ে কি? কিনা, এটা- একনেক সভায় যেগুলো যায় সেটা আসলে মেগা প্রকল্পের মধ্যেই পড়ে। যাই মেগা প্রকল্প। জি। এবং এটা মিডিয়া বলছে যে এটা বিএনপি রেজিমের যে সময়কাল তারা দেশ শাসন করেছে তাদের থার্ড মেগা, এটা তাদের থার্ড মেগা প্রকল্প। এবং এই ধরনের একটি মেগা প্রকল্প করেছে পানিটা ইন্ডিয়ার পকেটে রেখে, যেটা বরং হওয়ার কথা ছিল, বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এটা হওয়ার কথা ছিল ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে গঙ্গার পানি চুক্তি, সেটার উপরে এই ব্যারেজ প্রকল্পটা খুবই খুবই ডিপেন্ডেন্ট, খুবই নির্ভরশীল। আপনি দেখেন এইটা সম্ভাব্যতা যাচাই হয়েছিল কত সালে, আপনাকে তো ফ্যাক্টে যেতে হবে। 2009 থেকে 2013 পর্যন্ত এটার ফিজিবিলিটি টেস্ট হয়েছে। আওয়ামী আমলে তারা শুধু নকশা করেছে, এটার মাখনটা খাইতে পারে নাই। এখন মাখনের সময় আসছে বিএনপির হাতে। তো এখন এই যে মেগা প্রকল্প বলা হচ্ছে, এই টাকা আসবে কোত্থেকে? আমরা বিদেশিদের কাছ থেকে টাকা নেব না, আমরা নিজস্ব ফান্ডের থেকে করব। নিজস্ব ফান্ড কি বাপের পকেট থেকে আসবে? নিজস্ব ফান্ড আসবে জনগণের উপরে ট্যাক্সের বোঝা বসিয়ে, এবং ওই ট্যাক্স দিন প্রত্যেকটি বছর বাজেটে এই পদ্মা ব্যারেজের ব্যয় মেটানোর জন্য মানুষের পকেট কাটা হবে, পাবলিকের পকেট কাটা হবে। এটাই হলো নিজস্ব ফান্ড।
এবং নিজস্ব ফান্ডের টাকায় কিছু মন্ত্রী এমপি কোটিপতি হবে। তো এই যে রেওয়াজ বাংলাদেশের, যে ন্যারেটিভ আমরা দেখেছি, যার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল, যার জন্য আমাদের তরুণ ভাইরা রাষ্ট্র সংস্কারের কথা বলে নিজেরাই সংস্কার হয়ে এখন জামাতের পেটে ঢুকে গিয়েছে। তো এটা তো হওয়ার কথা ছিল না। কথা ছিল দেশটা হবে মেরামত হবে, রাষ্ট্রটা মেরামত হবে, বৈষম্যহীন সমাজ হবে। কোথায় বৈষম্যহীন সমাজ? বৈষম্যের ধারে কাছে নাই, মেয়েদেরকে কচুকাটা করে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে অবস্থা, কি করলো এটা? এবং আপনি দেখেন কোনো ইনক্লুসিভনেস নাই, কোনো সংস্কার নাই, কিচ্ছু নাই। গোটা বিষয়টা একটা প্রতারণার দলিলে পরিণত হয়েছে। এটা বিএনপিও স্বীকার করছে, জুলাই সনদ তাদের কাছে প্রতারণার দলিল বলে প্রতিভাত হয়েছে। এই যে একটা অবস্থা, মানুষকে যে প্রতারিত করা বারবার অভ্যুত্থানের নামে, তথাকথিত বিপ্লবের নামে এবং তথাকথিত এই মেগা প্রকল্পের নামে মানুষের পকেট কাটার যে নকশাটা করা হয়েছে, আমি এটাকে নীল নকশা বলবো। আচ্ছা। এই নীল নকশাটা কিন্তু পরিষ্কার, কারণ আপনি দেখেন এটা গবেষকরা বলছে। আজকের একটা দেশের শীর্ষস্থানীয় পত্রিকা পড়ে দেখেন, সেখানে জাতিসংঘের উন্নয়ন গবেষণা বিভাগের প্রধান, অর্থনীতি যারা ডিল করে সারা দুনিয়ার, তিনি বলেছেন যে এর ফলে বাংলাদেশের 145 কিলোমিটার নদী, অর্থাৎ রাজশাহী গোটা এলাকাটা পাংশা পর্যন্ত, এটা ভেঙে যাবে, বন্যা হবে এবং আমাদের উজানের নদীগুলো পলি পরে নষ্ট হয়ে যাবে। ফলে একদিকে আপনি খাল কাটবেন আর খাল কেটে কুমির আনবেন, আর সেই কুমির জনগণের গলা টিপে খাবে, এটা তো হতে পারে না। আপনি যদি কোনো ইনকোয়ারি করে থাকেন, বৈজ্ঞানিক সমীক্ষা করে থাকেন, সংসদে প্রকাশ করেন, জাতির সামনে পত্রপত্রিকায় বিস্তারিত ছেপে দেন যে পদ্মা ব্যারেজের জন্য আমরা এই সমীক্ষা করেছি, এই হলো তার সমীক্ষার রিপোর্ট। আপনার কথা শুনে মনে হচ্ছে এটা আত্মঘাতী ব্যারেজ বলে মনে হচ্ছে অবশ্যই আপনার কাছে? আত্মঘাতী। এবং আচ্ছা, এত বড় একটা তাহলে টাকার প্রকল্পে যাওয়ার আগে পাবলিকের পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল, পার্লামেন্টে মতামত নেওয়ার প্রয়োজন ছিল যে এটা সমীক্ষা হয়েছে, সম্ভাব্যত যাচাই হয়েছে, ভারতের সঙ্গে এই কথা হয়েছে, ভারত আমাদেরকে এইটুক পানি দেবে, এইটুক পানি আমরা ধরে রাখবো শুষ্ক মৌসুমে এবং এটা আমরা মানুষের কাছে বিতরণ করব। জি, ধন্যবাদ হাসান তারেক চৌধুরী। ফজলে হুদা বাবুল, আবার আপনার কাছে একটু আসতে চাই। এই যে কথাগুলো বলছিলেন হাসান তারেক চৌধুরী, যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কোনো বোঝাপড়ার বিষয় আছে কিনা এই চুক্তি হওয়ার আগে এবং সাধারণ মানুষের প্রথম কথা মতামত। হচ্ছে আমার দেশে আমি চুক্তি করব, এটা কিছু আওয়ামী গন্ধ পাচ্ছিলাম আমি ওনার কথার মধ্যে। আমার দেশে আমি কাজ করব, ভারতের সাথে আমি আমি অন্তত ট্যাগিং হয়ে গেল। আপনি করছেন তো তাই? না আমি বিএনপি কে আওয়ামী লীগের সাথে মিলিয়ে ফেলেছে। না এখানে তো ভারতে একটা উদাহরণ দেন না যে কোনো একটা বড় প্রকল্পে বিএনপি চুরি করেছে, ওইটা দিয়ে আপনি কথা বলেন না, তাইলে তো আমার টিআইবি রিপোর্ট নিয়ে বসতে হবে এখন। হ্যাঁ, তো নিয়ে আসেন, ডিটেইল রিপোর্ট আছে, সেটা তো আরেকটা অনুষ্ঠান লাগবে, আরেকটা অনুষ্ঠান লাগবে, সেটা চাইলে করা যাবে, গবেষণা করেন না ভাই। আমরা থিওরি নিয়ে গবেষণা করি না, আমরা মানুষ নিয়ে গবেষণা করি। আমরা মানুষের মধ্যে মানুষ 7 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটা থেকে সুবিধা পাবে। এখানে আপনি যেটা বললেন 135 কিলোমিটার নদী খনন করা হবে, একবার পড়েছেন কি বলেছে এখানে? পড়েই বলছি, আমিও পড়েছি, গবেষকরাও পড়েছে। রিড বেটার ওয়ে। আপনি একতরফা ভাবে আওয়ামী স্টাইলে কথা বলতে পারেন না। এখানে একটা প্রজেক্ট হয়েছে, আপনি প্রজেক্টের কথা বলেন, প্রজেক্টটাতে কি সুবিধা আসবে সেটা আপনি বলেন। প্রজেক্টটা কি নিয়েছে আপনার? যে প্রজেক্টটাতে প্রথম এবং প্রধান হচ্ছে কৃষককে পানি সাপ্লাই দেওয়া। ভারতের সাথে কথা বলার কি আছে? আমার নদীতে পানি থাকে না কেন আপনি জানেন? আপনি কতটুকু পদ্মা পানিটা আসবে কোত্থেকে? পদ্মা মানে গঙ্গা। হ্যাঁ, গঙ্গার পানিটা কোত্থেকে আসে? উজান থেকে পানিটা আসে, যেখান থেকে আসে পানি সেখান থেকেই আসবে, উইদাউট কন্ট্রাক্ট, উইদাউট চুক্তি। আপনি যদি চুক্তি নবায়ন না হয়, পানি কোত্থেকে আসবে? তো আপনাকে কি বলেছে যে গঙ্গার চুক্তি আর জীবনে নবায়ন হবে না? সেটার অগ্রগতি কি আমরা জানতে চাই। নবায়নের যুক্তি আপনি জনপ্রতিনিধি, আমি জনগণ জানতে চাই। বলেন, উনি বলুক। লেট হিম টক। বলুন ফজলে হুদা বাবুল, আপনি কথাটা শেষ করুন। লেট হিম টক। জি, ফজলে হুদা বাবুল, আপনার কাছে এসেছিলাম, আপনি যদি উত্তরটা দেন। জি, যেটা মাথায় নিয়ে আসছে সেটা ওনাকে বলতে দেন। আপনি বলুন ফজলে হুদা বাবুল, আপনার কাছে এসেছিলাম, কথাটা শেষ করবেন প্লিজ। কথা শেষ করার কিছু নাই তো। বিএনপি কে সরকার ম্যান্ডেট দিয়েছে, উনি একটা কথা বলেছেন। বিএনপি বলেছে হ্যাঁ অবশ্যই, বিএনপি বলেছে জুলাই সনদে বিএনপি যা উনি তো একতরফাই বলেছেন। তো বিএনপি বলেছে জুলাই সনদে বিএনপি যা এগ্রি করেছে প্রত্যেকটা বাস্তবায়ন করবে, সংসদে বলেছে। উনি কি বুঝাইতে চান এখানে এসে? উনি তো একটা পার্টিকুলার পারপাস নিয়ে এখানে এসেছেন। উনি টক শো করতে আসেন। উনি বোঝাতে চাচ্ছেন যে ব্যারেজ নির্মিত হলে ফজলে হুদা বাবুল, আমি আপনাকে একটু থামাই। বিএনপির মতো করে করবে, এটা জগখিচুড়ি না হলে আপনি 3টা পয়েন্ট একটা দিলেন ভোটের ব্যালট পেপারে, ঘতে এসে বললেন উপরের কোনোটাই না।
ফজলে হুদা বাবুল, এই ব্যারেজ তো নির্মিত জোড়াই- হলে বাংলাদেশের ভেতরে রাজশাহী থেকে পাংশা পর্যন্ত 145 কিলোমিটার এলাকা যে ফারাক্কার মতো স্থায়ী বন্যা এবং নদী ভাঙন দেখা দিতে পারে, দেশের ভিতরে আরেকটা ফারাক্কা বিপর্যয় তৈরির ঝুঁকি আপনি দেখেন কিনা, এই প্রশ্নটাই আচ্ছা, করার সেই চেষ্টা ঝুঁকি করেছেন। থাকতে পারে কি না পারে সেটা অন্য রিপোর্ট। এটার উদ্দেশ্যটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, আমি সে জায়গায় এসেছি। এটার সম্পূর্ণ এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, কিন্তু সেই প্রকল্প এই প্রকল্পের সাথে আছে, কিন্তু এটা কি উনি বলেছেন একবারও? হ্যাঁ, জলবিদ্যুৎ আমরা করব। উনি তো একবারও ওই কথাটা বলেননি। যদি বলতেন, আপনি বলুন, আপনি I would দর্শকদের উদ্দেশ্যে salute বলেন, him. আমিও প্রশ্ন করছি। কাজেই এখান থেকে শুধু কৃষকের পানির ব্যবস্থা হচ্ছে না, এখানে 7 কোটি কৃষক এবং শুষ্ক মৌসুমে এখান থেকে শুধু পানি পাবে না, এখানে বিদ্যুৎ, আমরা জলবিদ্যুতেরও প্রকল্প রেখেছি, সব মিলিয়ে কিন্তু এই অ্যামাউন্টটা। তো কাজেই উনি যেটা বলছেন যে ফারাক্কা চুক্তি, আরে ভাই আমি আমার এখানে কি করব, আমি ভারতের সাথে কেন চুক্তি করব? আমি আবার ভারতের সাথে যদি কথা বলতাম, উনি তো এখানে বলতেন আমরা ভারতের কাছে বিক্রি হয়ে গেছি, আমরা এখন চায়না যাচ্ছি, এখন সবাই বলতেছে বিএনপি বোধহয় চায়নাপন্থী Not হয়ে so গেছে। simple. অফকোর্স আপনি তো ঠিক ওই রকমই যুক্তি দিয়ে গেছেন। এখানে কথা বলতে হলে আপনার পয়েন্টের উপর কথা বলতে হবে, খামাখা ভবিষ্যৎ নিয়ে আপনি কথা বলতে পারবেন না। তো আমি তো একবারও এখানে আমি বলিনি যে পয়েন্টের বিএনপি মধ্যেই আছি, একদম কারণ এই টোটাল ধোঁয়া এবং ব্যাপারটা তুলসী পাতা। সামগ্রিক, আমি টোটাল বরাবর একটা রাইপেরিয়ান কথা প্ল্যান। বলেছি যে এটা তো আপার রাইপেরিয়ান লোয়ার রাইপেরিয়ানের প্ল্যানের অংশ এই চুক্তিগুলা। আরে ভাই, উজান ভাটির ব্যাপার ভাই। আচ্ছা এই বা খাস চুক্তিটা, বাংলায় বলি, আচ্ছা এটা- ইন আদার সেন্স এই চুক্তিটা, এই প্রজেক্টটা করলে যে কৃষকেরা এখানে উপকৃত হবে কি হবে না, 1। 2, নদী ভাঙ্গন হবে যে যুক্তিটা উনি দিচ্ছেন, আমি নদী গবেষক না, কিন্তু আমার মতে নদী যখন খনন হবে পানি তো তখন বহমান হবে। এই মুহূর্তে নদীর আমাকে গবেষক হওয়ার দরকার নাই তো। এই মুহূর্তে পাকশির নিচে, পাকশি হার্ডিন্স ব্রিজের নিচে গরুর গাড়ি যায়, কারণ চর পরে অন্যরকম হয়ে গেছে, নদী খনন করতে হবে। আপনার বর্ষার পানি, আমি কিন্তু আমার প্রথম ইয়েতেও বলেছি যে আমার যে বর্ষার পানিটা হয় এটাও কিন্তু আমি ধরে রাখতে পারি না। আপনি যমুনা ব্রিজ পার হতে যান, দেখবেন মানে 90% অকুপাইড বাই স্যান্ডস, বালু দিয়ে অকুপাইড হয়ে গেছে। ইটস বিকজ ড্রেজিং হয়নি। আমি গঙ্গার পানি দাদারা দিবেন, ঠিক আছে, কবে দিবেন না দিবেন ওটা অন্য চুক্তি, আমার যে পানি আছে আমি এটা ধরে রাখবো। দ্যাট ইজ দ্য মোশন হেয়ার। জি, ধন্যবাদ ধন্যবাদ। ফজলে হুদা বাবুল। তাসিন রিয়াজ, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এই প্রকল্পের যে প্রাথমিক প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, সেখানে কেবল পানি ধরে রাখার সুবিধার কথাই বলা হয়েছে এবং নেতিবাচক কোনো দিকের আসলে উল্লেখ নেই। এত বড় একটি প্রকল্পে এই ধরনের একপেশে প্রস্তাবনা হিসেবে আপনি দেখেন কিনা, স্বচ্ছতার কোনো অভাব দেখেন কিনা? আমি জাস্ট একটা কোট দিয়ে শুরু করি, আমি জানি না কতটুকু সময় পাবো। 10 ডিসেম্বর 2025 তারেক রহমান বলেছিলেন যে কোনো ধরনের মেগা প্রকল্প তারা করবেন না, কমিটমেন্ট ছিল এটা। বিএনপির ইশতেহারে এরকম একটা কমিটমেন্ট ছিল। আমি একটু জাস্ট কোট করে বলি উনি কি বলেছেন স্পেসিফিক। তিনি বলেছিলেন বিএনপির অন্যতম লক্ষ্য হলো আমরা কোনো মেগা প্রকল্পে যাব না, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। কোটেড বাই ফ্রম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন কেন মেগা প্রকল্পে গেলেন এটা একটা ডিবেট। আমি একটু আরেকটা ব্যাপার আপনাকে বলি, বাংলাদেশে মোটামুটি সব টিভি চ্যানেল এটাকে নিয়ে রিপোর্ট করেছে। বাংলাদেশের ইতিমধ্যে এই সরকার ক্ষমতায় এসে 3 মাস, 3 মাসে এসেই তাদের জন্য বরাদ্দ যে ঋণ ছিল বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 1,04 কোটি টাকা। এই 1,04 কোটি টাকার মধ্যে ইতিমধ্যে 82,698 কোটি টাকা ইতিমধ্যে এই ঋণটা তারা নিয়ে নিয়েছেন। দ্যাট মিনস টোটাল 82% ঋণ ইতিমধ্যেই তারা নিয়ে নিয়েছেন। এই ঋণটা কোথায় ব্যয় হয়েছে, কিভাবে ব্যয় হয়েছে, ডেফিনেটলি তাদের কাছে এই রিপোর্ট থাকতে পারে। সেটা জনগণ হিসাবে আমরা এখনো জানি না, ট্রান্সপারেন্সি আছে, থাকলে আমাদেরকে জানানোর দরকার। আমরা তাহলে এই প্রশ্নগুলো তো না করে থাকতে পারি আর কি অ্যাটলিস্ট। এখন দেখেন প্যারালালি যদি তাকাই, পদ্মা সেতুর খরচ কত ছিল? 35,000 কোটি টাকা, সরি 30,000 কোটি টাকা। এই প্রকল্পে খরচ হচ্ছে 35,000 কোটি টাকা এবং অর্থায়নের ক্ষেত্রে সামথিং বোধহয় 200 সামথিং কোটি টাকা হচ্ছে তারা লোন নেবেন এবং বাকি পুরো টাকাটারই অর্থ সংস্থান হবে আমাদের মানে বাংলাদেশে। দ্যাট মিনস আপনার পকেটে এখন যে টাকাটা আছে ওই টাকাটার একটা ভাগ হচ্ছে সরকার নিবে, ট্যাক্সেশনের টাকা নিবে, আমাদের সকলের পকেটের টাকা নিবে। এই টাকাটা নেক, আমার দ্বিমত নাই। তিস্তা ব্যারেজের পদ্মা যে ব্যারেজ হচ্ছে, পদ্মা ব্যারেজের হিস্ট্রি যদি আমরা দেখি, একটা সময় ফারাক্কা যখন হলো তখন বলা হতো ফারাক্কাবাদ মরণফাদ। আপনি জানেন এটা অলমোস্ট 63 or 65 দিকে হচ্ছে এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল, 75 এসে শেষ হয়েছে। কমিটমেন্ট ছিল তারা এটাকে
মানে ওপেন করবে না, মানে এটা প্রসেসিং ওপেন যাবে না, বাট তারা এটা করছে। তারপরে এই আলোচনাটা আর এগোই নেই, একদম মানে অবস্থা যাতা অবস্থায় গেছে। আমাদের জন্য পদ্মায় যে ব্যারেজ, এই ব্যারেজের গুরুত্বপূর্ণ যে আলোচনাটা এখানে উনি করেছেন, আমি যদিও ওনার বেশ কিছু বিষয় আমি একটু লিখে রাখছিলাম, একটা কথা উনি বলছেন, ওইটা কাউন্টার দিতে পারলে ভালোই, তো সময় হয়তো পাবো না, বাট এই প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শেষের দিকে চলে দেখেন, এসেছি, যদি একটু বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই যে আপনি পদ্মা ব্যারেজ করছেন, এটা কি মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে কিনা? আপনার আমার পকেটের টাকা দিয়ে যদি আমি এই বারটা বানাই, এটার এগেনস্টে আমার এই যে ক্যাপিটালটা আমি ইনভেস্ট করছি, ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের আসলে রিটার্নের আসলে কি পরিমাণ রিটার্ন আমি পাবো, এরপর আমার উপর ট্যাক্সের বোঝাটা বাড়বে কিনা। এমনি আমরা একটা ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের উপর প্রচুর বড় পরিমাণ লোন আছে, এবং আপনি জানেন যে আইএমএফ এর কাছে কিছুদিন আগে যখন লোনের ব্যাপারে আমরা বলেছি, আমরা কিন্তু আইএমএফ এর কাছ থেকে লোনটা পাইনি। এটার অনেকগুলো কারণ আছে। এই যে আমাদের বিভিন্ন সময় যে বেল আউট লোনগুলো হাসিনা নিয়েছে, এই বেল আউট লোনের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বড় রকম চাপে ছিলাম, এবং বারবারই কিন্তু আইএমএফ এর পক্ষ থেকে একটা ব্যাপার বলা হয়েছে যে আপনারা জনগণের উপর ট্যাক্স বসান, ট্যাক্স বাড়ান। এখন দেখেন এই ধরনের প্রকল্প নেওয়ার পর আমার উপর প্রেশার আসবে কিনা। আমি একজন ইন্ডিভিজুয়াল, এই দেশের একজন সাধারণ জনগণ, আই এম নট বিলং ফ্রম এনসিপি, ধরে নেই, যদি না আসে এবং এটার যদি অ্যাডভান্টেজ থাকে, অবভিয়াসলি এ ধরনের একটা প্রকল্পের ক্ষেত্রে যদি আমরা যেতে পারি, সেটা যদি জনগণের স্বার্থে হয়, জনগণের জন্য হয়, জনগণ যদি এটা অ্যাডভান্টেজ হয়, তবে আমাদের আরও স্টাডির প্রয়োজন আছে কিনা সেটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। কারণ ওভারঅল আমাদের কাছে মনে হচ্ছে যে দিস ইজ নট দি রাইট টাইম। তারেক রহমানের কোর্ট দিয়েই বললাম, দিস ইজ নট দি রাইট টাইম। এই সময় আমরা, এই সরকার কেবল এসেই এত লোন অলরেডি নিয়ে নিছে বাংলাদেশ ব্যাংক থেকে, এখন আবার এত টাকা আপনি কই থেকে আনবেন, কিভাবে অর্থ সংস্থান হবে? এরপর আবার অনেকগুলা কার্ড আছে, কিন্তু এই কার্ডগুলো আবার, কার্ডের পেছনে আবার টাকা আছে, নানাবিধ কার্ড আছে। এই শেষমেশ সর্বশেষ দেখুন জ্বালানি কার্ড, তো এই কার্ডের টাকা কই থেকে আসবে, এটা গুরুত্বপূর্ণ। আর একটা ব্যাপার আমি একটু জাস্ট বলবো, 10 সেকেন্ড পাওয়ার সময়, একেবারে শেষ পর্যায়ে দেখেন এই যে মেয়েদেরকে কচুকাটা করে ঘরে পাঠিয়ে দিয়েছেন, উনি ওনার মেয়েকে কচুকাটা করে পাঠাইছেন কিনা জানি না, আমরা কোনো মেয়েদেরকে কচুকাটা করে ঘরে পাঠিয়ে দিই, ঠিক আছে, সিম্বলিক্যালি ভুল বলছেন, এটা বলা ঠিক হয় নাই, বাট ইটস ওকে, আপনি বলতে পারেন, আপনার অপিনিয়ন থাকবে, বাট আমরা কোনো মেয়েকে কচুকাটা করে ঘরে পাঠাই নাই, আমরা আমাদের নারীদেরকে সামনে রেখে রাজনীতি করতেছি, এন্ড আমরা সেটা করে যাবো, এটা আমাদের এজেন্ডা থাকবে। প্রস্তাবিত পদ্মা ব্যারেজ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে সরকার যেন এটা নিয়ে যথাযথ কৌশলগত যে ঝুঁকি রয়েছে সেগুলো বিবেচনা করে সেখান থেকে বের হয়ে আসবে। জি, আমি তো বলেছি 7 কোটি কৃষক, পানির লবণাক্ততা হ্রাস হবে, এখান থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য, দেশীয় মাছ, এখানে ব্যাপকভাবে অর্থনীতিতে কন্ট্রিবিউট করবে। আমরাও সেই প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ ফজলে হুদা বাবুল, তাহসিন রিয়াজ এবং হাসান তারেক চৌধুরী, আপনাদের তিনজনকে কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।